উপস্থিত সকলকে, সমস্ত শ্রদ্ধা দাদা এবং ইষ্ট ভক্তিমতী মায়েরা এবং আমার মিত্র এবং সবাই যে যেখানে আছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম এবং জয়গুরু জানাই। তবে আমি যার সান্নিধ্যে থাকি তিনি পুরুষোত্তমের জীবন্ত বেদী শ্রী শ্রী আচার্যদেব। ওকে, তো তার সান্নিধ্যে 3 বছর 8 মাস যে কন্টিনিউ ভাবে আছি এবং তার সাথে যুক্ত আছি 2016 সালের 28শে ডিসেম্বর থেকে। আমি জীবনে প্রথমবার ওনাকে দেখেছিলাম। তো কিছু এক্সপেরিয়েন্স যেটা যেটা আমাকে উন্নত করছে সব সময়, আমার লাইফস্টাইলটাকে চেঞ্জ করছে ধীরে ধীরে, আমি উন্নতির পথে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। তো সেই বিষয়গুলো জাস্ট কয়েকটা আমি কথা জাস্ট এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। হ্যাঁ, আমি কোনো রকম বই টই পড়ে বা বইয়ের কথা এখানে বলছি না, টোটালটাই এক্সপিরিয়েন্সের কথা। তো এখানে আশা করি সবাই সারা বিশ্ববাসী মানুষ থেকে মানে জয়েন করেছেন। আর আশা করি এখানে সবাই দীক্ষিতও আছেন, তাই আপনারা দীক্ষার বিষয়টাও ভালোভাবে জানেন, দীক্ষা সস্তনী বিষয়গুলো কি কি আছে না আছে। তবুও আমি যতটুকু পারি বলে দেবো আর কি, মানে যে তো আহ, আমি দুটো বিষয়ের উপর কথা বলার চেষ্টা করছি। আমি জীবনে যত কিছু বই মানে দাদার সান্নিধ্য করা হোক বা যত বড় বড় মানুষের সঙ্গে ঘুরে দেখলাম যে দুটো বিষয়ে খুব ইম্পর্টেন্ট জিনিস, আর আমি দুটো বিষয়ই মানে ফোকাস করার চেষ্টা করছি, মানে বলার চেষ্টা করছি। সেটা হলো কি, মন আর আর সময়। মন আর সময়, প্রথমে মন আর দ্বিতীয় সময়। এই মনটা এতটা মোস্ট পাওয়ারফুল একটা জিনিস, যেটা মাধ্যমে একজন মানুষ অনেক অনেক আহ দূর এগোতে পারে। আবার মনটা যদি খারাপ হয় তাহলে সবকিছুই খারাপ হয়ে যাবে। মানে মনটা হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট জিনিস। মানে এবার কি করে এই মনটাকে সুন্দরভাবে পবিত্রভাবে রাখা যায়, তার তার কয়েকটা সূত্র আছে। প্রথমে আমাদের যে আহ, একটা একটা বই পড়েছিলাম, সেটার বইটা বইয়ের লেখকও সেই একই কথাই বলছেন, শ্রী শ্রী আচার্যদেব ঠাকুরের ভাবধারাতে একই কথাই বলছেন, যে মনটাকে সবসময় পবিত্র রাখতে হয়, সবসময় শুদ্ধ রাখতে হয়। এটা রাখতে গেলে সবসময় নিজের কাজে ব্যস্ত থাকতে হয়, আর কাজে ব্যস্ত থাকার জন্য নিজেকে একটা রুটিন বানিয়ে চলতে হয়। সেই রুটিনের মধ্যে সকালবেলা ঘুম থেকে ওঠা, তারপরে সেই মতো করে চলা, অর্থাৎ মেডিটেশনটা করা। আচ্ছা, এই প্রসঙ্গে আমি আমার জীবনে কিছু ব্যক্তিগত ঘটনা বলি, নাহলে আমি সাহস পাচ্ছি না আজকে, আমি এই মুহূর্তে কেন জানি না। তো 2018 সালে, 2016 সালে আমার জন্ম যেখানে হয়েছে, একটা প্রত্যন্ত পাড়াগাঁয়, সুন্দরবনের একদম পাড়াগাঁয়ে জন্ম, অচিন্দ্যনগর গ্রাম, আমাদের কাকদ্বীপের সাব ডিভিশনের, ঠিক আছে। এর আগে আমি এখানে আসার আগে বা সস্তই নেওয়ার আগে আমি স্মোকিং ড্রিঙ্কিং এসব করতাম, ঠিক আছে। 2016 সালে 28শে ডিসেম্বর শ্রী আচার্যকে আমি জীবনে প্রথমবার দেখি। 2012 সালে দীক্ষা ছিল ঠিকই, কিন্তু তখন খুব একটা আমি ইষ্টবিধি ভালোভাবে করতাম না। এবারে আমি 2016 সালে 28শে ডিসেম্বর জীবনে প্রথমবার দেখি। দেখার পরে চক্রতীর্থ মন্দিরে আমি গেছিলাম প্রথমে। তো ওখানে আমি আমার যে ধারণা ছিল কি, প্রত্যেকটা মানুষের ধারণা ছিল কি, যে ঠাকুর বা ফ্যামিলি মানে একটা অন্যরকম কিছু হবে, গয়নাগাটি পরে বসে থাকবেন, বা ইত্যাদি ইত্যাদি, যে আমাদের যে ভারতবর্ষে যে আর্য কৃষ্টি যে নিয়মগুলো অনুযায়ী যে দেব দেবীদের গয়না পরানো হয় ইত্যাদি ইত্যাদি গুলো, ঠিক আছে। কিন্তু আচার্যকে দেখলাম যা সিম্পল একটা মানে কালো পাড়, একটা সাদা ধুতি, হ্যাঁ, পরে আছেন, চশমা আছে, হাতে একটা কালো বেল্ট ওয়ালা সাদা ডায়ালের ঘড়ি আছে, আর হাতে একটা দণ্ড আছে, লাঠি। তো ওনাকে দেখলাম 2016 সালে 28শে ডিসেম্বর সকালবেলা প্রার্থনা করে, জাস্ট এই মুহূর্তটা। তো আমি দেখে ওনাকে এতটা অবাক হয়ে গেলাম, আমি প্রণাম করলাম। আমার দিকে তাকে তিনি একটু হাসলেন, আমাকে জয়গুরু এরকম করে রিপ্লাই করলেন। তো আমি জিজ্ঞেস করলাম যে ইনার নাম কি, ইনার ওখানে যারা ছিলেন সবাই তখন ওনাকে পূজনীয় বাবাইদা বলা হতো। তো বলছেন যে কি ওনার নাম পূজনীয় বাবাই দা বলা হয়। আচ্ছা। না, উনি এরকম এত সুন্দর, মানে মানে আমার এত ভালো লেগেছে। তো আমি না সেই ডেটটাকে নোট করলাম, তখন তো ফোন টোন কিছু ছিল না, আমি নোট করলাম। আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার সময় কিছু সত্যানুসরণ উপাসনা এইসব জিনিস আমি কিনেও নিয়ে গেলাম। মাকে গিয়ে বললাম, জানো মা, এরকম ঠাকুর বাড়ি থেকে একজন দাদা এসেছিলেন, আমি কথা বলে মানে মা আমাকে তাকিয়ে হেসেছিলেন, আর আমি প্রণাম করেছি, খুব ভালো হয়েছে। আর জানো মা, ওখানে না একটা বাণী লেখা আছে, যেটা হলো যত ব্রতই করিস না তুই সেরা সস্তনি, করতে করতে দেখতে পাবি উন্নয়নের ক্ষণি।
তো আমি পাবলিশিং হাউসের সাথে যুক্ত আছি। তো এত বই আমার কোনো মানে আমি মুখস্থ করি না, বাট এই বাণীটা আমি লিখে নিয়ে গেছিলাম, তখন থেকে আমার মাথায় থেকে গেছে। পরবর্তীকালে আমি এসে পাবলিশিং এ দেখলাম যেটা অনুশ্রুতির বাণী। তো মাকে গিয়ে বললাম যে মানে একটা জীবন কিভাবে পরিবর্তন হয় আমি সেই প্র্যাকটিক্যাল জ্বলন্ত উদাহরণ হিসেবে আমি বলছি। এগুলো কিন্তু বইতে কোনো লেখা নেই, যখন আমি আত্মজীবনী আমার গ্রন্থ প্রকাশ করবো তখন নাহলে থাকবে সেটা। তো মাকে গিয়ে বললাম, জানো মা, আমি আমি না সস্তনি নেবো। বলছে, তোর কি পাগল হয়ে গেছিস? বাড়িতে পুকুরে এত মাছ শাক আছে, আর তোর বাবাও কত মাছ ধরতে যায়। তখন আমার বাবা ট্রলারে কাজ করতেন, ট্রলারে মাছ ফিশিং এ যেতেন বাবা। ঠিক আছে, বড় বড় সেই পদ্মার ইলিশ মাছ নিয়ে আসতেন বাড়িতে। ঠিক আছে, তো জাস্ট ইষ্টবিধি করা হতো, অ্যামাউন্ট ওই 25 পয়সা, 50 পয়সা এরকম একটা অ্যামাউন্টের। তো তারপরে আমি বাবা মাকে কনভিন্স করলাম যে বাবা, কি মা, আমি সস্তই নেব, আর আমাকে একটু অনুমতি দাও। মা বলছে, তুই কি পাগল হয়ে গেছিস? সস্তনি না হলে হবে না। সস্তনি না মানে মানে সস্তনি নিলে হবে না। তুই তো খাটাখাটনি করবি, স্টোর মিলে যাবি। আর এরকমই তো পরিবার চলে আসছে না আমাদের পরিবারটা, চাষবাস করা, স্টোন মিল খাটা, এইভাবে জীবন চালানো। ওকে, কিন্তু আমি তো মানতে রাজি না, যে না, আমাকে যেভাবে হোক এটা করতেই হবে, বাবা মাকে রাজি করতেই হবে। তো ভালোভাবে বুঝিয়ে 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 2 বছর লেগে গেছে, 2 বছর আরো উপরে কনভিন্স করলাম বাবাকে যে ঠিক আছে, আমি নিরামিষ খাচ্ছি, তাহলে আমি নিরামিষ খাচ্ছি। তারপর 2017 সালে জানুয়ারি মাসে আমি জীবনে প্রথমবার কাকদ্বীপ মন্দিরে আসলাম। কাকদ্বীপ মন্দিরের 3 মাস থাকলাম, মানে কাজের সূত্র থেকে, পড়াশোনার সূত্র, যাই হোক আমি 3 মাস থাকলাম ওখানে ঠাকুরবাড়িতে। আহ একজন দাদা নিবেদন করে দিয়েছিল, তখন নিবেদন আবেদন কিছু জানতাম না আমি হিসেবে। এই থাকতে থাকতে আমি হ্যাবিট গুলো চেঞ্জ করলাম আমি। মানে ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি বলছেন যে ইউ ক্যান নট চেঞ্জ ইয়ার ফিউচার, বাট ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যাবিটস, এন্ড ইউর হ্যাবিটস উইল চেঞ্জ ইউর ফিউচার। মানে আমি আমার হ্যাবিটস গুলো চেঞ্জ করে থাকলাম। আমাদের 2015 সালে আমাদের স্যার বলেছিলেন যে তুমি তোমার ভবিষ্যৎ বদলাতে পারবে না, কিন্তু তোমার হ্যাবিট গুলো চেঞ্জ করতে পারবে, এবং নিশ্চিত ভাবে তোমার ওই হ্যাবিট গুলো তোমার ভবিষ্যৎকে বদলে দেবে। তো আমি হ্যাবিট কি কি চেঞ্জ করলাম জানেন? সকালবেলা আমি রাত জেগে ঘুমাতাম, কখনো, বেশিরভাগই। তো আমি গেলাম তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম, রাত্রে খাবার পরে ঘুমিয়ে গেলাম। রাত্রিতে খাবার পরে আগামী দিন কি কাজ করবো সেগুলো ওটা নোট ডাউন করে নিলাম। নোট ডাউন করে নিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে দেখলাম যে আজকে, আচ্ছা আজকে এই ডেট আছে, আজকে আচ্ছা এই ডেটে, ঠিক আছে, আজকে আমি এই কাজগুলো বেরিয়ে করতে হবে। এভাবে করতে থাকলাম। তারপরে আমার স্কুলে যাওয়া, 11-12 করে করা, উচ্চ মাধ্যমিক দেওয়া, এগুলো ভালো করে করতে থাকলাম। আর সারাদিন ঠাকুরের বই, ঠাকুরের নামময় হয়ে থাকলাম। গুরু ভাইদের সাথে যাজন করা, ঠাকুরের সমস্ত বইগুলো টুকটাক করে পড়া, এগুলো করতে থাকলাম কাকদ্বীপ মন্দির থেকে। বাড়িতে গিয়ে মা যখন মাছের ভাজা করে দেয়, আমি আর সেই আঁশটে গন্ধটা আমি নিতে পারছি না। আমি বললাম, মা না, আমি খাবো না, আমি ভালো লাগে না এসব, আমি ভালো লাগে না মানে। মা আবার জোর করে বললো, আমি খেলাম, কিন্তু তারপরে বমি করে দিলাম আমি। তো বাবা বললো যে ঠিক আছে, ও যখন খেতে চায় না তো নিরামিষ খেতে দাও পরিবার। তো মা তো টেনশনে আছে যে ছেলে মা। এইভাবে এভাবে করার পরে বাবাকে রাজি করানোর পরে বাবা ঠিক আছে, তুই সস্তা নিয়ে নিবি। 2018 সালে 6 জুন সন্ধেবেলা আমি জীবনে প্রথমবার ঠাকুরবাড়ি আসি। এসে শ্রী আচার্যদেবের কাছ থেকে 2000 ওই দিন 18 সালের 7ই জুন সকাল 8টা 9 মিনিটে আচার্যদেব তিনি দয়া করে আমাকে সস্তানি দিলেন। ঠিক আছে, 8টা 9 মিনিট থেকে 8টা 29 পর্যন্ত এই সময়টা এই নিউ গেস্ট হাউসের 3 তলাতে তিনি উপস্থিত ছিলেন। দিনের সবকিছু ভালো করে বলে দিলেন যে সস্তনী জিনিসটা কি, সস্তনী ব্রতটা কি, এগুলো ভালো করে তিনি বললেন। এটা এটা করার পরে আমার জীবনে আমি একটু করছি সস্তনী নিয়ে, আমি একটা রিসার্চ করেছি, রিসার্চ ফাইল বানিয়েছি, এটা আসলে একটু আমি নিবেদন করেছি, যেটা প্রতিদিন যে সস্তনী দীক্ষা হয় সেটাতে মানুষজনকে বোঝাতে লাগে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যায়, এখন শোনা যায়। বেশ, ঠিক আছে। তাহলে দেখুন, এইটা হলো সস্তরীর রুলস, এটা আপনারা সবাই স্ক্রিনশট করে নেন। সস্তরী আমরা অনেকেই করি, কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, অনেকেই আছে যে সস্তরী 5টা রুলস বলতে পারেন না। দেখুন, সস্তরী 5টা রুলস, এটাই হচ্ছে 5 রুলস। এটা সস্তরী 5 রুলস, BCGNA বলা হয় এটাকে, BCGNA। এটাকে বলা হয় 5 পিলার অফ সাকসেস। বি ফর বডি অ্যান্ড হেলথ কেয়ার। এবার আমি ব্যাখ্যা করছি। বডি অ্যান্ড হেলথ, আমাদের এই শরীরটা ঠাকুরের থাকার জায়গা, এটা চার্চ, এটা 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 মন্দির, এটা এটা আল্লাহর মসজিদ, বা এটা আমার অ্যাকোমোডেশন, থাকার অ্যাকোমোডেশন। তা এই শরীরটা যদি ঠিক থাকে, সব ঠিক থাকবে। আমি দেওঘর থেকে
আমেরিকা যেতে পারবো, সব জায়গায় যেতে পারবো, আপনি যে ঘুরে আসতে পারেন, সবকিছু কাজ করতে পারবেন, ঠিক আছে? এই শরীরটাকে টাইমে খাওয়া, টাইমে ঘুমানো, সমস্ত কাজগুলো ভালোভাবে করা, এগুলো করতেই হবে। এগুলো যত করা যাবে তখন আপনার শরীরটা, মন সবকিছু ঠিকঠাক হবে, ঠিক আছে? এবং স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া, টোটাল সমস্ত দিক দিয়ে গ্রুমিং থেকে শুরু করে মানে টোটাল ইজ অ্যান্ড এভরিথিং ভালোভাবে করা, ঠিক আছে? এটা হলো 1 নম্বর নিয়ম। C4, C4 কমপ্লেক্স, C4 কমপ্লেক্স কন্ট্রোল অ্যান্ড ইট শুড বি ইউজ লিগালি অ্যান্ড ভ্যালিডলি। আমাদের মধ্যে যে বৃত্তি প্রবৃত্তি আছে সেটাকে কন্ট্রোল করা মানে নিয়ন্ত্রণ করা, এবং সেটাকে লিগ্যালি মানে আইনগতভাবে এবং ভ্যালিডলি মানে বৈধভাবে সেটাকে ইউজ করা। তার মানে এবারে এটাকে যদি ভেঙে ভেঙে আরো একটু খোসা ছাড়িয়ে বলি, ধরুন আমার মধ্যে ক্রোধ আছে, আমি ক্রোধটা কি করে কাজে লাগাবো? ধরুন ঠাকুর বাড়িতে কেউ আসলেন, এসে কোনো জায়গায় ভাঙচুর করছেন বা কিছু একটা মানে অকথা কুকথা বলছেন, তখন আমি একটু উঁচু স্বরে কথা বলবো, এই দাদা আপনি এটাকে বললেন কেন? এই ভাই তুমি এটা বললে কেন? ঠিক আছে? বা ধরুন আজকালকার ছোট ছোট বাচ্চারা প্রচন্ড ফোন অ্যাডিক্টেড, মানে কার্টুন না দেখলে খাবে না, এ করবে না সে করবে না, ঠিক আছে? বা টিনেজারদেরও একই সমস্যা, সোশ্যাল মিডিয়াতে অত্যধিক স্ক্রোলিং করা, শর্টস কনজিউম করা ইত্যাদি গুলো। তো ওদেরকে তখন বাবা মার কে কি একটুখানি ডাঁটাতে হবে যে না, তুই কেন এরকম করছিস, এরকম করলে কিন্তু হবে না, একটু বকা দিতে হবে। এটা হলো ক্রোধ রাখে, তাহলে আমি ঠাকুরের কাজেই ব্যবহার করলো। কাম, কামটাকে কিভাবে কাজে লাগাবো? এটা দিয়েছেন ঠাকুর নতুন প্রজন্ম সৃষ্টি করার জন্য, রাইট? এইটা যদি না থাকতো আমি আসতামই না, পৃথিবীতে কেউ আসতে পারতেন না, রাইট? তাহলে এটাকে ইষ্টের যে বিধান মেনে বিবাহের ফলে যে সুসন্তান আসবে। আজকেরই সকালবেলা শ্রী চার্চতে বললেন যে স্বামী স্ত্রী যে মিলনের সময় যে যে ভাব নিয়ে, যে ভালো মন নিয়ে মিলিত হলে সেই ভাবের আত্মার আবির্ভাব হয়। তো তাহলে এভাবে কি হলো, আমার কামটাকেও ভ্যালিডলি লিগালি সেটাকে কাজে লাগে, ওকে? ক্রোধ গেল, কাম গেল। লোভ, লোভটা কি করে আপনি ঠাকুরের কাছে ব্যবহার করবেন? ধরুন আমার লোভ হয়েছে ঠাকুর ভোগ, আমার খাবার কিছু লোভ হয়েছে, মিষ্টির খাবার ধরুন, তো সেই মিষ্টিটাকে আমি ঠাকুর ভোগে দেবো। ঠাকুর ভোগ হয়ে গেলে যেটা প্রসাদ রূপে পাবো, সেইটাই গ্রহণ করবো। তাহলে ঠাকুরের এক সময় ছিল, ঠাকুর যখন ইয়াং ছিলেন তখন তিনি খুব মিষ্টি পছন্দ করতেন, কিন্তু একটা সময়ে মিষ্টির দোকানদার এত বাকি হয়ে যাবে, মিষ্টির দোকানদার একটু অপমানজনক কথা বললেন ঠাকুরকে। তারপরে ঠাকুর ওই সময়টা, যেই সময় মিষ্টি খাওয়ার ইচ্ছে হতো, তিনি একটা ঘাসের মধ্যে বসে পুরো একদম মানে ঘাস থেকে আঁকড়ে আঁকড়ে ধরে পড়ে আছেন, ছাড়ছেনই না। হ্যাঁ, তো তারপরে এই সময়টাকে এভাবে তিনি কাজে লাগালেন। তো অর্থাৎ কি, আমাদের মনে যখন নেগেটিভ চিন্তা ভাবনা আসবে তখন আমরা পজিটিভে কনভার্ট করে দেবো এবং পজিটিভ কাজগুলো নিয়ে যুক্ত থাকবো। তাহলে হলো 2 নম্বর কি, এইভাবে আমাদের কমপ্লেক্স গুলোকে ঠাকুরের কাজে বৈধভাবে ব্যবহার করা যায়, ওকে? শুধুমাত্র এইভাবে। 3 নম্বর কি, জি জি ফর গুড থটস ইনস্ট্যান্ট এক্সিকিউশন। মানে যখনই আপনার প্রমোশনের জন্য, আপনার ডেভেলপমেন্টের জন্য যখনই ভালো চিন্তা মাথায় আসবে, সেটাকে সঙ্গে সঙ্গে বাস্তবে পরিণত করা, সঙ্গে সঙ্গে। ধরুন আমার মাথায় আমার কালকে রাত্রিতে ঘুমোতে যাওয়ার সময় আমার মাথায় আসলো যে আগামী দিন কি কি কাজ করবো সেটা এক্ষুনি নোট ডাউন করে নি। তারপর বলছে যে করেছি, টায়ার্ড লাগছে, তুমি ঘুমিয়ে পড়ি। কিন্তু না, আমি উঠলাম, উঠে ফোনে কিপ নোটসে আমি সব কাজগুলো কি কি করবো না করবো আজকে নোট ডাউন করে নিলাম, ব্যাস হয়ে গেল। আজকে আমার তাহলে সারাদিনটা আমি ভালোভাবে চলতে পারবো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর নেগেটিভ চিন্তা ভাবনা আসলে সেটাকে মাথা থেকে তাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? এটা হলো আপনার আর 3 নম্বর নিয়ম। আমি আরো দেখেছি যে পৃথিবীতে যত ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সিইও ইত্যাদি গুলো, ওনারা যারা প্রমুখ যারা আছেন, সবটাই পুরো টাইম করতে থাকেন যে আমার 5 মিনিটের মধ্যে মিটিং শেষ করতে, ইত্যাদি ইত্যাদি গুলো, ঠিক আছে? এটা গেল। 4 নম্বরটা কি, এন ফর নেইবার্স। নেইবার্স মানে প্রতিবেশী, নেইবার্স উইলিং, নেইবার্স এর ভালো করা উইথ আইডিয়াল মানে ইষ্ট এবং আচার্য সেন্ট্রিক কম্পোজিশন। অর্থাৎ প্রতিবেশীদেরকে ভালো করা, তাদেরকে ইষ্ট এবং আচার্য কেন্দ্রিক তাদেরকে সেবা দেওয়া। আমার হাতের আঙ্গুলের ডোগায় যদি কেটে যায়, তাহলে আমি তো কবজি থেকে কেটে ফেলে দেবো না, আমাকে সেটাকে রিপেয়ারি করতে হবে। তাহলে আমাদের সোসাইটিতে অনেক নেগেটিভ মাইন্ড ওয়ালা মানুষ আছেন, তাদেরকে কি করতে হবে, আমাদের কথাবার্তা, চাল চলন, উপহার ইত্যাদির মাধ্যমে তাদেরকে ঠাকুরের সঙ্গে যুক্ত করতে হবে। যদি না করি, ধরুন আমি প্র্যাকটিক্যালি বলছি, যদি না করি, আমার বন্ধুদেরকে যাজন করে দীক্ষার ব্যবস্থা, শাস্ত্রীয় ব্যবস্থা যদি না করি, আমি কয়েকদিন বছর পর বিয়ে করবো, আমার ছেলে মেয়ে হবে, তাহলে ও বিয়ে করবে, ওরও ছেলে মেয়ে হবে, তাহলে আমার ছেলে মেয়ের প্রতি ওর ছেলে মেয়ের কোনো কুনজর বা কিছু আসবে না, তার কি গ্যারান্টি আছে? তো সেই জন্য আজ থেকে যদি ওদের মাথাগুলোকে পজিটিভে কনভার্ট করে দিই, তাহলে কি হবে, ঠাকুরের কাজটা ভালো হবে এবং ইন্ডিয়াতে বা ওয়ার্ল্ডে ক্রাইম কমে যাবে। এই ডিপি ওয়ার্কস যে হচ্ছে, 10 লক্ষর বেশি
নতুন মানুষ ইষ্টবিধি করেছে, তার মানে কি 10 লক্ষেরও বেশি নেগেটিভ মানুষ পজিটিভ কনভার্ট হলো, তাহলে ক্রাইম কমে গেল, তাই না? লাস্ট বাট নট দ্য লিস্ট, এ ফর অর্ঘ্য নিবেদন, এ ফর অর্ঘ্য নিবেদন ফর সাস্টেনিং পার ডে আফটার অফারিং ইষ্টবিধি। তাহলে ইষ্টবিধি নিবেদন করার পরে অর্ঘ্য নিবেদন করা। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এটা হলো সস্তনীর 5টা নিয়ম। তো এই নিয়মগুলো আর্যদের বলার পরে তো আমি তারপরে থেকে আমি নিজেকে মানে ডেভেলপমেন্ট করতে থাকলাম যে না আমার কোনো আর ভয় নেই, আমার কোনো ভয় নেই, আমি সব পারবো। এই মনটাকে সবসময় কি করি, আর সবসময় কি করি যে মেডিটেশন, যে সকালবেলা 45 মিনিট ঘুম থেকে ওঠার পরে 45 মিনিট নামধান করা বা অথবা প্রার্থনা করার পরে 45 মিনিট নামধান করা, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। মানে আমি দেখেছি যে এটা কোনো সাবস্ক্রিপশন ফিজ নেই বলে সবাই এটাকে এটা অ্যাভয়েড করেছেন, বাট এটাকে কোনো অ্যাভয়েড করার কোনো মানে নেই। এটা এটা মানে মেডিটেশন ক্যান নেভার বি রিপ্লেস বাই এনিথিং এলস। মানে মেডিটেশন আপনাকে করতেই হবে, যে আপনি যেই পজিশনে থাকুন, আপনি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার যাই হন না কেন, এটাকে আপনাকে 45 মিনিট 30 মিনিট আপনাকে দিতেই হবে। এই মনটাকে যদি আমি সুন্দরভাবে চালাতে করতে চাই, তাহলে আমাকে মেডিটেশন করতে হবে, এটা আমাকে সমস্ত কিছু রিপেয়ার করে দেয়। ওকে, এই মনটাকে যখন আমি করতে যাবো, তখনই আমার টাইমটা ম্যানেজমেন্ট হয়ে যাবে। টাইমটা কি, মা বললেন যে 84 লক্ষ যোনি ভ্রমণ করার পরে আমরা এই মানুষ জীবন পেয়েছি, পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্টতম প্রাণী। এটা শাস্ত্রের কথা, আমাকে আমার মা বলেছেন, এটা শাস্ত্রেরই কথা। তো আমি দেখলাম যে আমি আগে তাহলে আগের জন্য তাহলে এই গাছপালা, উদ্ভিদ, প্রাণী, মানে প্রাণীদের কথাই বলছি, সাপ, ব্যাঙ, টিকটিকি, বাঘ, সিংহ, হাতি, মানে সমস্ত রূপে আমি জন্ম করেছি। তারপরে আজকে 84টা লক্ষ জীবন ভ্রমণ করার পর আজকে মানুষ জীবন পেয়েছি। তার মানে এটা তাও পেয়েছি আমার ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, তাও এটা মাত্র 70টা বছরের জন্য। এই 70টা বছরের মধ্যে আমার পড়াশোনা করতে চলে গেছে 25টা বছর, চলে গেল। 25 থেকে 30টা বছর, 5টা বছর আমাকে ছেড়ে দিতে হবে, চাকরি প্রস্তুতি করা হোক বা বিজনেস হোক, যাই হোক, 5টা বছর চলে গেল, আর 30টা কেন বছর চলে গেল? একজন মানুষ, সাধারণ মানুষ যদি 5 থেকে 7 ঘন্টা করে গড়ে ঘুমান, 7 থেকে 8 ঘন্টা করে গড়ে ঘুমান, তাহলে টোটাল 70 বছরে উনি 25টা বছর ঘুমিয়ে কাটিয়ে দেন। রিয়েল ফ্যাক্ট, আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন। তো তাহলে কি হলো, 30টা বছর ওপারে আর এপারে 25টা বছর, 55টা বছর চলে যায়। আমি এখান থেকে বাড়ি যাব, বাড়ি থেকে ফিরবো, বা আপনি দেওঘরে আসবেন, দেওঘর থেকে ফিরবেন, আপনার প্রতিদিন অফিস যাতায়াত করা, স্কুলে যাওয়া, আপনার রান্না বান্না করা, খাওয়া, স্নান, ফ্রেশ হওয়া, ড্রেস আয়রন করা, ড্রেস চেঞ্জ করা, এগুলো করতে আপনার টোটালটা সারা জীবনে 5খানা বছর ছেড়ে দিন, ঠিক আছে? তাহলে 60খানা বছর চলে গেল, আর মাত্র 10খানা বছর বাকি আছে আপনার বাঁচার জন্য। তাহলে আপনি এই পৃথিবী ছাড়ার আগে, ধরুন আমি আজকে 26 সাল চলছে, 2060 সালের দিকে আমি পৃথিবী ছেড়ে চলে যাব। তাহলে এই আমার কাছে এই মাত্র কয়েকটা বছর আছে, মানে 35টা বছর আমার কাছে হাতে হাতে। তাহলে 35টা বছর আমি কিভাবে প্রোডাক্টিভ ভাবে কাজে লাগাবো, সেটাই আমার ধান্দা থাকে। এবং এমন কোনো মিস্টেক করবো না, মিস্টেক হবে কোনো অসুবিধা নেই, মিস্টেক হোক, কিন্তু এমন কোনো মিস্টেক করবো না, ঠাকুর বলেছেন ক্ষমা করো না, করলেও ক্ষমার বাইরে যেও না। তো এমন কোনো ভুল করো না, ভুল করলেও ক্ষমার বাইরে যেও না। তো এমন কোনো মিস্টেক করা যাবে না যাতে করে আমি ক্ষমার বাইরে চলে যাবো। আর ঠাকুরের বলেছেন যে বলেন যে একটা ভুল অনেকগুলো অপকর্মকে ডেকে আনে। তাহলে আমরা যে 10টা বছরের জন্য এসেছি, নিন্দা কাজ করতে গেলে নিন্দা প্রশংসা সবটাই আসবে, এইগুলোকে গায়ে মাখানো যাবে না। 10টা বছরের জন্য ভালোভাবে নিজেকে ডেভেলপমেন্ট করা, নিজেকে সময় দেওয়া, নিজেকে ভালোবাসা, নিজেকে উন্নততর হিউম্যান বিং হিসেবে এই ওয়ার্ল্ডে নিজেকে রিপ্রেজেন্ট করা। তাহলে কি হবে, আমার মাধ্যমে, আপনার আচরণের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, চালচলনের, লেখালেখি, সমস্ত কিছুর মাধ্যমে ঠাকুর পরিবেশন হবে। এই সৎসঙ্গ শুধুমাত্র 7টা থেকে 8:30 90 মিনিটের নয় জন্য, কিন্তু এটা 24 আওয়ার্স। আমি যখন ধুতি পরে আছি ঠাকুর কথা বলবো, আমি যখন জিন্স পরে যখন ঘরে যাবো তখন কি অন্য কথা বলবো? তা না, 24 আওয়ার্স ঠাকুর সাথে আছেন, আমার সাথে, আমার মধ্যে তিনি লীলা করছেন বলে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। আমার মধ্যে ঠাকুর আছেন, আমি সত্যি, আপনারা ইষ্টপ্রাণ, আমরাও ইষ্টপ্রাণ, সবাই ইষ্টপ্রাণ। এই ইষ্টপ্রাণতাকে ধরে রাখাটাই আমাদের সাধনা। সাকসেস সবাই পায়। আমার একটা বন্ধু সাকসেস পেলো, অফিসে গিয়ে, ও তো অদীক্ষিত, অফিসে গিয়ে ড্রিঙ্ক করে বসের সঙ্গে ঝগড়াঝাটি করে বস ওকে তাড়িয়ে দিয়েছে। তাহলে কি হলো, সাকসেস পেলো, কিন্তু সাকসেসটা ধরে রাখতে পারলো না, ঠিক আছে, ছেড়ে দিল। তো সেই জন্য আমাদের সাকসেসফুল হতে হবে, প্লাস আমাদের সারাদিনের রুটিনটাকে ইষ্টকেন্দ্রিক এবং আচার্য সেন্ট্রিক ডিসিশন নিতে হবে। আর কি হয়, আর প্রত্যেকটা মানুষের সাথে অনারেবল, আসলে প্রায়ই বলছেন যে প্রত্যেকটা মানুষের সাথে অনারেবল ডিস্টেন্স মেনটেন করে রাখা। কারণ আয়নার কাছে যদি আমি খুব চলে যাই, তাহলে আমি মুখ দেখতে পাবো না, একটা ডিস্টেন্স মেনটেন করে থাকি। সূর্য আমাদের কাছ থেকে 1500 কোটি কিলোমিটার দূরে আছেন বলে আমরা তার আলোটা পাচ্ছি, যদি কাছে থাকতো আমরা ভস্ম হয়ে যেতাম।
তো সেই জন্য প্রত্যেকটা মানুষের সাথে অনর্বাল ডিস্টেন্স মেনটেন করে মেশা, সে পৃথিবীর যেই যত বড় হোক না কেন। কোনো মানুষ কোনো মানুষ যদি আমাকে কোনো প্রস্তাব দেয়, সেটি প্রস্তাবটাকে আমি রাজি না হয়ে সেটাকে আমি বিচারের আসনে বসাবো, বিচারের আসনে বসাবো, যে এটা আহ বিচার করবো যে এটা নেগেটিভ না পজিটিভ, এটা ধর্ম না অধর্ম, এটা গুড না ব্যাড, এটা শুভ না অশুভ। যদি শুভ হয়, পজিটিভ হয়, ধর্ম হয়, মঙ্গল হয়, তাহলে আমি সেই প্ল্যানটাকে এক্সিকিউট করবো, না হলে করবো না। সে পৃথিবীর যেই হোক না কেন, যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হোক, যেই হোক না কেন, মানে নিজের পার্সোনালিটিটা কোনো ব্যক্তির দ্বারা চেঞ্জ করা যাবে না। মানে ডেভেলপমেন্ট করুন না, যেন ডিমোশন না জানায়, প্রমোশন হোক, ডিমোশন যেন না হয়। সে প্রধানমন্ত্রী বলুক, আমাকে যদি প্রধানমন্ত্রী এসে বলে যে দীপক জি আপ সস্তানি ছোট দিজিয়ে, মাছলি মাংস খাও, ऐसा করো ऐसा করো, আমি কি শুনবো থোড়ি? আরে ভাই, প্রধানমন্ত্রী তো তুমি কি হয়েছে মোদিজি, তুমি তোমার কাজ করছো, তুমি তোমার জব এটা। আমার কাজ পাবলিশিং হাউস, আমার সেবা পাবলিশিং হাউসে থাকা, পাবলিশিং হাউসে যে মানুষগুলো আসছেন সেগুলো মানুষ, সেই মানুষগুলোকে মানে গাইড করা, কোন বইটা পড়লে তার ভালো হবে, তার জীবনে উপকারিতা হবে সেটাই। দ্রৌপদী ম্যাডাম আপনি এসেছেন, ঠিক আছে ম্যাডাম আপনি বসুন, আপনি রাষ্ট্রপতি, আমার যতটুকু আমার সামর্থ্য, যতটুকু আমার কাছে সময় আছে সেটি সময়টুকু আমি আপনাকে দেবো। এইভাবে মানে কোনো বিশেষ বিশেষ ব্যক্তিত্বের দ্বারা আমরা যেন না পলিউটেড হয়ে যাই। ঠিক আছে, আপনি পিএইচডি স্কলার হন, যেই মনে করেন, কোনো প্রফেসর যদি আপনি কোনো প্রপোজ করেন বা কিছু প্রস্তাব দেন, একদম এই সমস্ত রাজি হওয়ার আগে এগুলো বলতে হবে। মানে বিবেচনা বোধ আর বিশ্বাস, ঠাকুরের প্রতি অগাধ বিশ্বাস রাখা যে আমি পারবো। আর বিবেচনা বোধ মানে ডিসিশন মেকিং স্কিলটা, ডিসিশন মেকিং স্কিল স্কুলে কলেজে শেখানো হয় না। লাস্ট নট দ্য লিস্ট পয়েন্ট এটাই, সময় শেষ, যে বি কনসেন্ট্রিক। এতগুলো কথা বললাম, তার একটাই সার সঙ্গে বি কনসেন্ট্রিক। ঠিক আছে, যে প্রত্যেকটা আমাদের যে নামদান ইষ্টবিধি প্রতিদিন করা, আমাদের ইষ্টবিধিটা সঠিক সময়ে ব্রাহ্ম মুহূর্তে নিবেদন করা, আর সারাদিন একদম ইতিবাচক মনোভাব নিয়ে চলা, আর গুড থটস আগলে সঙ্গে সঙ্গে বাস্তবে পরিণত করা, সবসময় ফোকাস অন নাও, এখন প্রতি করা, কাল না, এখনই এখনই আমি করব। আর লাস্ট পয়েন্ট, দিনের শুরু এবং দিনের শেষটাকে একদম ফিক্স করে নাও। যদি রাত্রে 11:30টার সময় কি 11টার সময় ঘুমোতে যান, প্রতিদিন ওই সময়টাই ঘুমাবেন। সকালবেলা 5টার সময় ঘুমবেন, শীত গ্রীষ্ম বর্ষা 5টার সময় ঘুম থেকে উঠবেন। তাহলে কি হবে, নাহলে রাতে স্ক্রোল ডাউন করতে করতে কখন যে আপনার আহ রাত বেরিয়ে যাবে ঠিক না। আর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কথা বলা বন্ধ করে রাখা। তো 11টার পরে আর নো ফোন, নো চ্যাটিং, নো ফোন কল, নো এনিথিং এলস। এমার্জেন্সি মেডিকেল কিছু আলাদা কথা, যেই হোক না কেন, দাদা হোক, ডিপিওর কে অ্যাডমিন হোক, যেই হোক না কেন, যেই যা করবেন, ঠিক আছে। এভাবে সবাই সবাই সবার সাথে ডিস্টেন্স মেনটেন করে থাকবেন, তাহলে সুখে থাকবেন, ভালো থাকবেন। নাহলে পার্সোনাল কারো লাইফে চলে গেলে না অনেক দুঃখ কষ্ট পেতে হয়। ওকে, এগুলোই বলার। আমার যতটুকু ধারণা, মানে আমি ততটুকুই ঠাকুর আমাকে দিয়ে বলে নেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।